নয়াপল্টনে জনসমুদ্র, বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল। দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। ভোটের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি। তরুণদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে আনতে হবে, সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। বাংলাদেশের তরুণদের সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষার অন্যতম ঠিকানা হচ্ছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। তরুণরা এগিয়ে আসলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভুলণ্ডিত হবে না। আমাদের যে ভোটের অধিকার, আমরা সেই ভোটের অধিকার প্রয়োগ করে আমাদের একটি গণতান্ত্রিক সরকার আমরা দেখতে চাই। গত 15 বছরে বাংলাদেশের তরুণদের মতামতকে উপেক্ষা রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অপচেষ্টা ছিল। সেই তরুণদের মতামতকে প্রতিষ্ঠা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ডক্টর জুবাইদা রহমানের আপিলের রায় দুপুরে। ইশরাকের শপথ ইস্যুতে ইসির বক্তব্য শুনবেন আপিল বিভাগ। 4 দিনের সফরে জাপানের প্রধান উপদেষ্টা যোগ দেবেন নিক্কেই সম্মেলনে। বিনিয়োগ বাড়াতে টোকিওর কাছে $100 কোটি ঋণ সহায়তা চাইবে ঢাকা। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয়। রাষ্ট্রপতি কুচকাওয়াজে বিমান বাহিনী প্রধান চ্যালেঞ্জ মোকাবেলায় সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ। এবং শিশুরা স্কুলে আসলেও হচ্ছে না ক্লাস। 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে 3 দিন ধরে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দুশ্চিন্তায় অভিভাবক। রাজধানীর নয়াপল্টনে জনসমুদ্র, বিএনপির তারুণ্যের সমাবেশে ঢল নেমেছে মানুষের। 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জমায়েতে কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল। বিকেলে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি নেতাকর্মীদের। শাতিলা শারমিনের রিপোর্ট। মিছিল আর স্লোগানে মুখর রাজপথ। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি তারুণ্যের সমাবেশের জমায়েত ছড়িয়ে পড়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত। ঢাকা বিভাগের জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা। উৎসবমুখর তারুণ্যের সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে। সমাবেশে আগত তরুণ নেতাকর্মীরা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে তালবাহানা বন্ধ করারও আহ্বান তাদের। তরুণরা এগিয়ে আসলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভুলণ্ডিত হবে না। আমাদের যে ভোটের অধিকার, আমরা সেই ভোটের অধিকার প্রয়োগ করে আমাদের একটি গণতান্ত্রিক সরকার আমরা দেখতে চাই। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। তার কাছ থেকে সামনের পথ চলায় দিক নির্দেশনামূলক বার্তা আশা করছেন নেতাকর্মীরা। তরুণ সম্প্রদায়কে শুধু একজন ভোটারই ভাবি না, বরং তাদের মতামত, তাদের চিন্তা চেতনাকে গুরুত্ব দিতে চাই। আমাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশে যেন আগামীতে তরুণরাই বাংলাদেশকে বিনির্মাণ করে। এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশে যোগ দিয়ে এটি প্রমাণ করেছে যে বাংলাদেশের তরুণদের সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষার অন্যতম ঠিকানা হচ্ছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। মতামত বা ভোটাধিকারের বাহানা করা হচ্ছে। সুতরাং আমরা মনে করি তরুণদের মতামত প্রতিষ্ঠা করার জন্য অন্যতম শর্ত হচ্ছে তরুণদের মতামতের ভিত্তিতে কি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তৃণমূলকে সংগঠিত করে তারুণ্যের আকাঙ্ক্ষা অনুসারে দেশ গঠনে প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। বিএনপির 3টি অঙ্গ সংগঠনের মহাসমাবেশ থেকে তরুণদের যে দাবি, সেই দাবির মধ্যে অন্যতম হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন এবং সেই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার প্রত্যাশা। এই সংগঠনের কার্যক্রম থেকে কত দ্রুত সেই দাবি আদায়ে তারা কার্যকর ভূমিকা রাখবে সেটি দেখার বিষয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নয়াপল্টনের সমাবেশ স্থলে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং হাসান ওয়ালি। সরাসরি শুরুতেই যাব সালেহীনের কাছে।
সালেহিন। চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, খুলনা ও রাজশাহী, রংপুর এবং বগুড়ার তারুণ্য সমাবেশ শেষে সবশেষ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে নয়াপল্টনের ঢাকা বিভাগের সমাবেশ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশের মধ্য দিয়ে তাদের এই তারুণ্য সমাবেশ আজকে শেষ হবে এবং আজকে কিন্তু ইতিমধ্যে বিকেল 3টে আনুষ্ঠানিক সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এই এলাকা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু মঞ্চে বক্তব্য রাখছেন অনেকেই এবং একই সঙ্গে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। 3টায় আনুষ্ঠানিকতা শুরু হবে এই তারুণ্যের সমাবেশের। আপনারা জানেন যে এই তারুণ্যের যে রাজনৈতিক অধিকার তা প্রতিষ্ঠা করার দাবিতেই মূলত আজকের এই সমাবেশগুলি হচ্ছে। আপনারা জানেন যে দেশের 1/3 ভোটার তরুণ এবং গত 15 বছরে 3টি নির্বাচনে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এমন অভিযোগ এই দলগুলোর নেতাদের এবং এই তরুণদের। তারা আজকে এই তাদের রাজনৈতিক অধিকার এবং ভোটাধিকার সহ তাদের অধিকারগুলি পুনঃপ্রতিষ্ঠার জন্যই মূলত তারা এই সমাবেশে অংশ নিয়েছেন এবং একই সঙ্গে বলা যায় যে আগামীতে তারা একটি নির্বাচন দেখতে চান, যে নির্বাচনের মাধ্যমে তারা তাদের একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবেন যারা তরুণদের ভাবনাকে গুরুত্ব দিবেন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে একটি ভূমিকা পালন করবেন। অর্থাৎ বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের ক্ষেত্রে তরুণদের ভূমিকাকে তারা অগ্রাধিকার দিতে চান, তরুণরাই সেই বার্তা দিতে চান, সেই বার্তা দিয়ে যেতে চান এই সমাবেশের মাধ্যমে। আপনারা জানেন যে আজকের এই সমাবেশটিতে ইতিমধ্যে হাজার হাজার তরুণ কাকরাইল থেকে নটরডেম পর্যন্ত পুরো রাস্তা জুড়ে তারা অবস্থান করছেন। প্রচণ্ড গরমের মধ্যেও তারা কিন্তু অবস্থান করছেন। এই সমাবেশের আয়োজক বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, যাদের নেতাকর্মীরাই কিন্তু আজকে এখানে অজস্র নেতাকর্মী এখানে এসেছেন। এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আজকে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন বিএনপির, তারাও কিন্তু আজকের সমাবেশে আসবেন এবং তরুণদের বার্তা দিবেন যেন তারা তরুণদের যে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে কীভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কাজে লাগানো যায় এবং তারা কীভাবে দেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। ইতিমধ্যে এই সমাবেশের স্থলে কিন্তু হাজার হাজার তরুণের উপস্থিতিতে জনসমুদ্র পরিণত হয়েছে আজকের নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে ইতিমধ্যে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু মঞ্চে অবস্থান করছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই তরুণদেরকে উজ্জীবিত করছেন এই সমাবেশে আসা বক্তারা। এবং আজকে এখান থেকে আসলে আমরা গত 3টি সমাবেশ আমরা সংবাদ সংগ্রহ করেছি ঢাকার বাইরে, অর্থাৎ চট্টগ্রামে, খুলনা এবং এরপর বগুড়ায়। সেখানে কিন্তু তরুণদের ভাবনাকে প্রাধান্য দেওয়া হয়েছিল এবং তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তারা চাইছিলেন যে আগামীর জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপ এই সরকার দিবেন, যেই নির্বাচনে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের ভূমিকা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সেই ভূমিকা তারা পালন করবেন, কীভাবে তারা সেই অধিকার প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়গুলো কিন্তু নেতারা কিন্তু বারবার বলে এসছেন এবং সরকারকে তারা বারবার দাবি জানিয়ে এসছেন যেন এই সরকার তারা সুনির্দিষ্ট একটি রোডম্যাপের মাধ্যমে নির্বাচন দিবেন, যেই নির্বাচনে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সরকার জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে যারা তরুণদের ভাবনাকে কাজে লাগাবেন। তো এই মুহূর্তে আমাদের এই সমাবেশে আরেক প্রান্তি রয়েছেন ওয়ালি হাসান, যিনি জানাবেন তার পরবর্তী খবর এই সমাবেশের। সমাবেশ শুরুর আগেই লাখো তরুণের অংশগ্রহণে মুখরিত নয়াপল্টন এলাকা। আমি এই মুহূর্তে রয়েছি নাইটেঙ্গেল মোড়ে। এই পুরো জায়গায় জুড়ে কাকরাইল মোড়, পুরানো পল্টন, অন্যদিকে ফকিরাপুর, আরামবাগ সহ পুরো জায়গা জুড়ে কিন্তু আজকে জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো জায়গাটি কিন্তু একেবারে লোকারণ্যে পরিণত হয়েছে। সকাল থেকে 10টার আগ থেকে আমরা দেখেছি সাধারণ মানুষ আসতে শুরু করেছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বাংলাদেশের পতাকা, বিএনপি পতাকা হাতে নিয়ে কিন্তু তারা এসেছেন। এই পুরো জায়গা জুড়ে নয়াপল্টনের সামনের সড়কটি, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কটি জুড়ে কিন্তু সুশৃঙ্খল
গণতন্ত্র প্রকম্পিত করছেন। তারা বলছেন বিগত 16 বছরে তারা তাদের যে রাজনৈতিক অধিকার সেটি থেকে বঞ্চিত ছিলেন, তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, দেশে গণতন্ত্র ছিল না। তারা বলছেন যে আগামী দিনে যাতে করে গণতন্ত্রের পথ সুসংহত হয়, বাংলাদেশ যাতে করে আর স্বৈরতন্ত্রের পথে না হাঁটে, তেমন বাংলাদেশ তারা চান। নতুন যে বাংলাদেশ, যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে এইসব আজকে যারা এসেছেন তারাই রাজপথে ছিলেন, অন্যান্য সাধারণ মানুষের সঙ্গে, ছাত্র জনতার সঙ্গে। এই সব নেতাকর্মীরা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে তাদের আকাঙ্ক্ষা সেটি যাতে করে দ্রুত বাস্তবায়ন হোক। তারা বলছেন তারা সংস্কার যেমন চান, বিচার যেমন চান গণহত্যাকারীদের, একই সঙ্গে তারা বলছেন দীর্ঘদিন যেহেতু যারা ভোটের জন্য লড়াই করেছেন, ভোটাধিকারের জন্য লড়াই করেছেন, সেটি যাতে করে নিশ্চিত করা হয় সেই দাবি তারা করছেন। ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপও কিন্তু এই নেতাকর্মীরা চাচ্ছেন। সব মিলিয়ে এই পুরো জায়গা জুড়েই কিন্তু আসলে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আজকে ঢাকা সহ আমরা জানি এর আগে চট্টগ্রাম, খুলনা এবং বগুড়া এই সমাবেশ হয়েছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ মাসব্যাপী করছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, এবং এই জায়গাটিতে কিন্তু আসলে সেমিনার এবং সমাবেশ তারা করছে 2 দিন করে, মোট 8 দিন। এর আগে যে সমাবেশগুলো হয়েছে সেখানেও আমরা লোকারণ্য দেখেছি, মানুষের উপস্থিতি দেখেছি। আজকে ঢাকার যে সমাবেশ, রাজধানীবাসী ছাড়াও এই জায়গাটিতে ফরিদপুর, সিলেট এর সাধারণ মানুষও কিন্তু আসলে এসেছেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা তারা আজকে আমরা দেখেছি অনেকে রাতেই কিন্তু এসেছেন, যারা ঢাকার বাইরে থেকে মূলত এই জায়গায় জুড়ে আজকে তারা আশা করছেন এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনা দেবেন, সে অপেক্ষায় রয়েছে নেতাকর্মীরা। তারা প্রত্যাশা করছেন আগামী বাংলাদেশ বিনিময়ে তাদের যে রাজনৈতিক অধিকার রয়েছে, রাজনীতি করার যে অধিকার রয়েছে, সেই অধিকার তারা চর্চা করবেন এবং সুষ্ঠু রাজনীতির মধ্য দিয়ে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা তারা করছেন। একই সঙ্গে তারা বলছে গণতন্ত্রের জন্য তাদের যে লড়াই, সেই লড়াই তারা আগামীতেও করবেন। গণতন্ত্র সুসংহত করার জন্য তারা রাজপথে থাকবেন, সেই প্রত্যাশার কথা কিন্তু বলছে। পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা লোকারণ্য দেখছি, সাধারণ মানুষের উপস্থিতি দেখছি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতা কর্মীরা। এখন আসলে মূলত মঞ্চে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যেখানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হচ্ছে। নেতাকর্মীরা যারা রয়েছেন তারা স্লোগানে প্রকম্পিত করছেন। কিছুক্ষণ পরে মূল আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হবে। নয়াপল্টন থেকে বিএনপির সমাবেশের খবর জানাচ্ছিলেন হাসান ওয়ালি এবং এর আগে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। ভালো নেতা খুঁজতে হলে বিবেকবান ভোটার হতে হবে, নইলে দেশ আবারও অন্ধকারের পথে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। সকালে দিনাজপুরের বিরলের বকুলতলা মোড়ে গণসংযোগ ও পথসভায় কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের সব ব্যবস্থাকে ধ্বংস করেছিল। চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট মুক্ত দেশ করতে এবার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস আলম। স্বৈরাচারী হাসিনা তার ক্ষমতার মধ্য দিয়ে দেশের সিস্টেমগুলোকে ধ্বংস করতে যেমন 1 যুগের অধিক সময় নিয়েছিল, তেমনি এই দেশকে গড়তেও একটা দীর্ঘ সময় প্রয়োজন। এই জন্য যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। অন্ধ ভক্ত ভোটার সমর্থক আগামীর বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ভালো যদি নেতা খুঁজেন, তার আগে ভালো ভোটার হতে হবে। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে মুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তির পর শাহবাগে তাকে শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা। এ সময় আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে অভিযোগ করে জড়িতদের বিচার দাবি করেন। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান জামায়াতের আমির। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর প্রায় ১৩ বছর ধরে ছিলেন কারাগারে। আদালতে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর কন্ডেম সেলে কাটছিল জীবন। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর আদালতের রায়ে নতুন জীবন ফিরে পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার আপিল বিভাগের খালাসের রায়ের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেলেন তিনি। মুক্তির পর দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে নিয়ে শাহবাগ মোড়ে তৈরি সংবর্ধনা মঞ্চে ওঠেন জামায়াত আমির। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। প্রতিক্রিয়ায় আবেগ আপ্লুত হয়ে আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান এটিএম আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন।
আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় পাওয়া এটি প্রথম কোনো মামলা। একই সঙ্গে রিভিউ থেকে আপিলে ফিরে আগের রায় বাতিলের এটি প্রথম দৃষ্টান্ত। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে ধানমন্ডির রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের 2 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান। পরে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। এছাড়া যাত্রাবাড়ী থানার একাধিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, কামরুল ইসলাম, পলক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। দুর্নীতির মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিলের রায় আজ। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে রায়ের জন্য মামলাটি কার্যতালিকায় রয়েছে। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে জামিন দেন আদালত। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা 1 বছর স্থগিত করে সরকার। 17 বছর পর 6 মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। তার আইনজীবীরা শুনানিতে আদালতে বলেছেন, দেশের বাইরে জিয়া পরিবারের কোনো বাড়ি বা সম্পত্তি নেই, দেশেও যা আছে সব বৈধ সম্পদ। এ মামলায় জুবাইদা রহমানের পাশাপাশি তারেক রহমানেরও খালাসের প্রত্যাশা তার আইনজীবীর। ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে ইশরাকের শপথ বিষয়ে লিভ টু আপিলের শুনানি হয়। এ সময় নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নানা অসঙ্গতি তুলে ধরেন রিটকারী আইনজীবী। পাল্টা জবাবে ইশরাকের আইনজীবী জানান, আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশ করেছে ইসি, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তখন প্রধান বিচারপতি বলেন, ইসির বক্তব্য শুনতে চান তারা। পরে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন সর্বোচ্চ আদালত। এর আগে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটটি খারিজ করা হলে লিভ টু আপিল করেন তিনি। একই সরকার একজনকে দিবেন আরেকজন দিবেন না। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। ইশরাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয় নেই, ইশরাকের তো কোনো ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন, তাদের কাছেই সব কিছু মেইন পাওয়ার তাদের কাছে। টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট। কালকে সে বক্তব্য শুনবে, তারপর আমাদের বক্তব্য শুনবে।
সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিরসনে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল। বৈঠক শেষে ভূমি সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর মন্ত্রিপরিষদ সচিব তাকে অবহিত করবেন। এদিকে ভূমি সচিবের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এদিকে অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঐক্য ফোরাম। ওদের দাবি সবাই বলেছে, এখন স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা এখন দেশে নেই। স্যার বলছে যে পরবর্তী পদক্ষেপ উনি নেবেন। এখন আমরা স্যারের কাছে যাব, স্যারের সাথে আলোচনা করে তারপর আমরা কর্মসূচি ঘোষণা করব। খবরের পিছনেও কিছু খবর থাকে, হয়তো আপনাদের কাছে হয়তো ক্লিয়ার বলে নেই। আমরা যখন ইন্টারনালি বসবো, সে হয়তো আরো কিছু আমাদেরকে বিস্তারিত কিছু বলতে পারেন। শিশুরা স্কুলে আসলেও হচ্ছে না ক্লাস। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা দাবিতে 3 দিন ধরে কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ক্লাস না, আমরা চাই যে আমাদের আগের মতো লেখাপড়া হোক। স্কুলে সরব উপস্থিতি কোমলমতিদের, তবে চলছে না ক্লাস, বাজছে না ছুটির ঘন্টা। নিয়ম করে ক্লাসে আসলেও শ্রেণীকক্ষে আসছে না শিক্ষক। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা দাবিতে 3 দিন ধরে প্রাথমিক সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, যার প্রভাব পড়ছে পাঠদানে। আমাদের আগের মতো আর ক্লাস হয় না, আমাদের ভালো করে পড়া হয় না। আমরা ডেইলি ক্লাস হয়, ম্যাডাম তো আমরা পড়াই না, দিকে আমরা নিজে পড়ি আর নিজে বয়ে থাকি। বুধবার সকাল থেকে খুলনা, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। কিন্তু আমাদের মাসুম শিশু বাচ্চারা ওদের পড়া বঞ্চিত হচ্ছে। আমরা চাই না বঞ্চিত হোক, শীঘ্রই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। যদি আমরা এই দাবিটা মান্য নেওয়া হয়, তাইলে আমরা তো যে কোনো মুহূর্তে আমরা ক্লাসে যেতে প্রস্তুত। এদিকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ক্লাস ঠিক মতো হইতেছে না, নিয়ে আসতেছি, বৈশা থেকে চলে যেতেছি। আমরা তো চাই যে বাচ্চাদের ক্লাসটা ঠিক মতো হোক, বাচ্চারা লেখাপড়া করুক। এর আগে একই দাবিতে গত 5 থেকে 15 মে পর্যন্ত 1 ঘন্টা, 16 থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা এবং 21 থেকে 25 মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। কিন্তু দাবি মেনে না নেয়ায় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে 26 মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান তারা। ওমর ফারুক, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। সীমান্তে আবারও পুশিন, সিলেট ও সুনামগঞ্জ দিয়ে 80 জনকে পাঠালো বিএসএফ। লালমনিরহাটে জোরপূর্বক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে এখন জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় দুপুর 2:05 জাপানের টোকিওতে পৌঁছান তিনি। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাপানের প্রোটোকল প্রধান মোহাম্মদ দাউদ আলী বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। পথে হংকংয়ে যাত্রাবিরতি দেন তিনি। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর ইউনুসকে অভ্যর্থনা জানান দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান। তারা কুশল বিনিময় করেন। নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও আলাদা গুরুত্ব পাচ্ছে এ সফর। দ্বিপাক্ষিক বৈঠকে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে কথা বলেন বিমান বাহিনী প্রধান। পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বাদ্যের তালে তালে আর পায়ের ছন্দে চট্টগ্রাম বিএমএ প্যারেড গ্রাউন্ডে নবীন সেনা অফিসাররা। দেশমাতৃকা রক্ষার কঠিন ব্রতের ছাপ তাদের চোখে মুখে।
দীর্ঘ ৩ বছরের কঠোর অনুশীলনের পর ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে বুধবার কমিশন লাভ করেন ১৫৫ জন নবীন কর্মকর্তা। এর মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন নারী। কমিশন প্রাপ্তদের মধ্যে ছিলেন ৪ জন ফিলিস্তিনি অফিসার, যারা নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নবীন অফিসারদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পুরস্কার তুলে দেন সেরা চৌকস ক্যাডেটদের হাতে। এই সময় দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে জানান বিমান বাহিনীর প্রধান। আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকভাবে পালন করবে, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। স্বপ্ন ছুঁতে পাওয়ার আনন্দ ছিল নবীন অফিসার ও তাদের অভিভাবকদের মাঝে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে এবং আমি আমার আব্বু আমাকে গর্বিত করতে পেরেছি। অনেক ভালো লাগতেছে, ইচ্ছা আছে দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার। আপনারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে জয়েন করার জন্য আপনাদের সন্তানদের উদ্বুদ্ধ করবেন। যদি তাই হয় তবে সেটাই হবে আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য কল্যাণকর। শান্তিতে সর্বত্রই দেশের তরে, এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে নবীন অফিসাররা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদেরকে উৎসর্গ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। পরের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি সহ ক্যাডেট অভিভাবকরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। লালমনিরহাটের একাধিক সীমান্ত দিয়ে ৩৮ জনকে জোরপূর্বক ফেরত পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় ব্যর্থ হয় তাদের চেষ্টা। এ নিয়ে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। অন্যদিকে ১.৫ ঘন্টার ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮০ জনকে বাংলাদেশে পাঠালো বিএসএফ। সীমান্তে প্রায় প্রতিদিনই ঘটছে ভারতের পুশিন, তবে প্রতিরোধে সচেষ্ট রয়েছে বিজিবি ও স্থানীয়রা। বুধবার ভোরে লালমনিরহাটের আদিতমারি দুর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে একযোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু তাদের প্রচেষ্টা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। আমরা ওদেরকে আটকানোর পর বিজিবি থেকে খবর দিই, খবর দেওয়ার পর ওরা এখন ভারত মাঝখানে মাঝামাঝিতে অবস্থান করতে। বাংলাদেশের লোক টের পাওয়া আর কি ভিতরে ঢুকাইতে পারে নাই, তারপরেও একটা লোক ঢুকছে নাকি ধরছে, আসতেছে, ওটাকে নিয়ে আসতেছে। বিজিবি জানায় কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশিনের চেষ্টা করার লোকজন ভারতের আসামের বাসিন্দা। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে ৩২ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এর কিছুক্ষণ পরেই মিনাটিল সীমান্তে ২০ জন, জকিগঞ্জে ১২ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট দিয়ে ১৬ জনকে পুশিন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পুলিশে সোপর্দ করার কথা জানায় বিজিবি। এদের মধ্যে কুড়িগ্রামের ৫৫ জন, যশোরের ৯ জন এবং বাগেরহাটের ৪ জন রয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। বিদেশি শিক্ষার্থী ইস্যুতে কঠোর ট্রাম্প। ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত, বাধ্যতামূলক করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাই। আজ বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে এই দিনটিতে বিশ্বজুড়ে নানা কার্যক্রম হলেও দেশে কর্মক্ষেত্রে অধিকাংশ নারীকেই প্রতিনিয়ত লড়তে হয় মৌলিক স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা নিয়ে। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। অফিস, রাস্তাঘাট কিংবা মাঠ পর্যায়ের প্রতিটি জায়গায় নারীদের লড়াই শুধু পেশাগত নয়, শারীরিক ও মানসিকভাবেও লড়াই করে যেতে হয় তাদের। বেশিরভাগ কর্মক্ষেত্রে নেই বিশ্রামাগার, নেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের সুযোগও। কর্মক্ষেত্রে তাই ঋতুস্রাব হলে নারীরা মুখোমুখি হন নানান বাস্তবতার। একজন নারীর জীবনে প্রায় ৩৫০০ দিন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়। এই দিনগুলোতে স্বাস্থ্যসেবার যে নিয়ম কানুন মানতে হয় তা থেকে এখনো বঞ্চিত অনেকে। মেয়েরা মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে পারে না, লজ্জা পায়। দীর্ঘক্ষণ এক স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে একজন নারীর জরায়ু সংক্রমণের ঝুঁকি বাড়ে। তারা যে হেলথে যেটা ব্যাপার, হাইজিন, সেটা কিন্তু তাদের মাথায় কাজ করে না। একজন নারীকে অফিস, কারখানা বা বাসার কাজ সব সামলে নিতে হয় শরীরের স্বাভাবিক চক্রকে নিয়ে।
বিশেষজ্ঞদের মতে মাসিক কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনভাবে মোকাবিলা করার বিষয়। আর কর্মক্ষেত্রে মাসিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে নারীদের কর্মদক্ষতাই শুধু কমে না, কমে জীবনের গতি। তাসমিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। পবিত্র ঈদুল আজহার সামনে রেখে রাজশাহী ও নওগাঁর সাপ্তাহিক হাটগুলোয় উঠেছে বিভিন্ন জাতের গরু। প্রতিদিনই বাড়ছে ক্রেতা বিক্রেতা। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাট ইজারাদারদের নিরাপত্তা কর্মী ছাড়াও রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর 2-1 দিন পর থেকে শুরু হবে কোরবানির পশুর হাট। তবে দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে জমে উঠেছে সাপ্তাহিক হাটগুলো। ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী ও নওগাঁর সাপ্তাহিক হাটে উঠেছে দেশি বিদেশি নানা জাতের গরু। সকাল থেকেই আশেপাশের খামারিরা তাদের লালন পালন করা পশু হাটে তোলেন বিক্রির জন্য। মাঝারি আকারের গরু বেশি পছন্দ ক্রেতাদের। তবে হাটে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার উপস্থিতি কিছুটা কম। দাম তো চাইছে আমরা 1,52,000, দাম বলছে আপনার 1,25,000, 30। বেচাকেনা হয়েছে, যাই পাচ্ছে তাই লিচে ধরেন, আর দাম কম। আউটের দাম বেশি। আউট তো আপনার এখন 7,000 টাকা হাজার, তাহলে তো গরুর দাম অটোমেটিক বাড়তি হতে হবে। বেচাকেনা একটু স্বাভাবিক, তখন কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছে। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাট ইজারাদারদের নিরাপত্তা কর্মী ছাড়াও রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্যাপারীদের নিরাপত্তার জন্য, টাকা পয়সার নিরাপত্তার জন্য এখানে প্রশাসনের লোকজন আছে। আমাদের তাছাড়া হাট কমিটির পক্ষ থেকে আপনার আমাদের গোয়েন্দা টিম কাজ করছে। রাজশাহীতে এবার 3,81,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে পশু রয়েছে 4,73,000। আর নওগাঁ জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 3,80,000। কনক আজাদ, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীর সিটি হাটে চলছে কোরবানির পশুর বেচাকেনা। তবে আজকে হাটে গরুর আমদানি যেমন কম, তেমনি কম ক্রেতা সমাগমও। আমরা রাজশাহী সিটি হাটের একেবারে মধ্য মাঠে আছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় বড় কোরবানির গরু এখানে উঠেছে। তবে যে গরুগুলো কিন্তু এখানে উঠেছে সেগুলো কিন্তু বেচাকেনা হচ্ছে না, এমনটাই আসলে বিক্রেতারা বলছেন। তারা যেটি বলছেন যে আজকে এতটাই ক্রেতা সমাগম কম, তারা আসলে বিক্রি হবে কিনা শেষ পর্যন্ত এটা নিয়ে আসলে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছেন। আপনারা জানেন যে এবছর রাজশাহীতে 3,81,829টি গরুর চাহিদা রয়েছে। এর বিপরীতে রাজশাহীতে কোরবানির পশু এখানে তৈরি হয়েছে 4,73,040টি। এখানে উদ্বৃত্ত কোরবানির পশু আছে 91,211টি। আপনারা এই উদ্বৃত্ত যে কোরবানির পশু সেটি এই অঞ্চলের চাহিদা মিটিয়েও রাজশাহী থেকে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলগুলোতে যাচ্ছে। ব্যাপারীরা এখানে হাটে কিন্তু এখন সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তারা যেটি বলছেন যে বিক্রেতারা কোরবানির পশুর দাম বেশি চাচ্ছেন। তবে আমরা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে গোখাবারের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, যে কারণে আসলে প্রতি বছরে কিছুটা হলেও কোরবানির পশুর দাম বাড়ছে। তবে এই হাটে এখন পর্যন্ত যেহেতু ক্রেতা সমাগম অনেক কম, সেজন্য আসলে কাঙ্ক্ষিত যে বেচা কেনা সেটি কিন্তু কোরবানির যে বেচা কেনা সেটি শুরু হয়নি এখনও। হাটে প্রচুর পরিমাণ গরু এখানে আমরা লক্ষ্য করছি। পাশাপাশি একেবারে হাটের মধ্যখানে ভারতীয় হরিয়ানা জাতের কিছু গরু লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবও কিন্তু যে দেশে উৎপাদিত খামারে লালন পালন করা যে গরু, এর দামেও পড়তে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করছেন খামারিরা। সব মিলে আসলে হাটের যে বেচাকেনা এটা নির্বিঘ্ন করতে হাট ইজারাদারদের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ। পশু বেচাকেনার খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহী সিটি হাট। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক মাধ্যম যাচাই বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
প্রতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলের পেছনে প্রায় $50 কোটি খরচ করে কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং। এ থেকে PBS 17 ও NPR যথাক্রমে 2% বরাদ্দ পায়। কিন্তু গত মাসে গণমাধ্যম দুটির বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর NPR সহ সম্প্রচার মাধ্যম PBS এর সরকারি সহায়তা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং ও অন্যান্য সংস্থাকে নির্দেশনা দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ন্যাশনাল পাবলিক রেডিও NPR এবং তাদের স্থানীয় 3টি সম্প্রচার কেন্দ্র। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে একটি মামলা করে তারা। প্রতিষ্ঠানটির অভিযোগ, সরকারি অনুদান কাটছাঁট করতে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা অবৈধ। এদিকে ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেয়া থেকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই নির্দেশনা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীর ওপর আর্থিকভাবে নির্ভরশীল। মৌসুমী সাথী, সময় সংবাদ। খেলার খবর। এশিয়ান কাপ বাদ হয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকা এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। সকাল 8টায় ইতালির রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেলে যান এই ফরওয়ার্ড। তার হাত ধরে বাংলাদেশ ফুটবল দলের দীর্ঘদিনের গোল খরা কাটবে বলে প্রত্যাশা সমর্থকদের। হামজা চৌধুরী কিংবা সমিত সোম নয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমর্থকদের এমন উন্মাদনা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামকে ঘিরে। তাকে নিয়ে সমর্থকদের এই উচ্ছ্বাসই প্রমাণ করছে দেশের ফুটবলের জনপ্রিয়তা যে আকাশ ছুঁতে যাচ্ছে। সকাল থেকে বিমানবন্দরের VIP গেটে গণমাধ্যম কর্মীদের ভিড়। ফাহমেদুলকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন সমর্থকরাও। সকাল 8টায় বিমানবন্দরে নামেন এই ফরওয়ার্ড। রোম থেকে ঢাকা লম্বা জার্নি, তারপরও ফাহমেদুলের চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেলে যান এই ফুটবলার। গেল মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে হাবিয়ার কাবরেরার প্রাথমিক একাদশে ডাক পেয়েছিলেন ফাহমেদুল। সৌদি আরবে লাল সবুজ দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পও করেন 18 বছর বয়সী এই ফুটবলার। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভারতের বিপক্ষে মূল একাদশ থেকে বাদ দেওয়া হয় অলিভিয়া কালাসিওর এই ফরওয়ার্ডকে। ফাহমেদুলকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরাও। তাই সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে এই ফরওয়ার্ডকে আবারও ডাকা হয় ক্যাম্পে। সমর্থকদের প্রত্যাশা, নিজেকে প্রমাণ করে লাল সবুজ স্কোয়াডে জায়গা করে নেবেন এই ফুটবলার। সেই সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের গোল স্কোরিং সমস্যাও কাটবে ফাহমেদুলের হাত ধরে। আমরা আজকে খুশি অনেক যে ফাহমেদুল আসতেছে এবং আমরা আশা রাখি যে 4 তারিখ ম্যাচে রাখবে। অভাব ছিল একজন ফরওয়ার্ডের, আশা করি আমরা ফাহমেদুল দিয়ে পোষণ করে নেব। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজ বাহিনী। তার আগে 4 জুন প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচে হামজা, সমিত, জামালদের সঙ্গে মাঠ মাতাবেন ফাহমেদুল ইসলাম, এমন প্রত্যাশা ফুটবল সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নয়াপল্টনে জনসমুদ্র। বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল। ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। ভোটের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন দাবি। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা ATM আজহার আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। এবং দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ডক্টর জুবাইদা রহমানের আপিলের রায় কিছুক্ষণ পর। ইশরাকের শপথ ইস্যুতে ইসির বক্তব্য শুনবেন আপিল বিভাগ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।